কাগজ জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। বাংলাদেশের পেঁয়াজের রপ্তানি মূল্য টন প্রতি $300 থেকে বাড়িয়ে $500 নির্ধারণ করেছে ভারত। হিলি কাস্টমস পাঠানো বার্তায় 3রা জুলাই থেকে নতুন রপ্তানি মূল্য কার্যকর করার কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ। আজ আমরা আলোচনা করব পেঁয়াজের দাম নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের এবং ঢাকা মহানগর কৃষি পণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল। জনাব বাবুল এবং জনাব কাদের, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব কাদের, আপনার সাথে আমরা কথা এর আগেও বলেছি বিভিন্ন সময়। আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে রমজানের আসলেই যেটা হয় যে আমাদের সাধারণত বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি যা দাম বেড়ে যায়, তো পেঁয়াজের দামও তুলনামূলক বেড়েছে, কিন্তু এর সাথে সাথে এবার নতুন একটা জিনিস যোগ হয়েছিল যে আমাদের মূলত পেঁয়াজ আসে ভারত থেকে এবং সেখানে তাদের রপ্তানি মূল্য তারা বাড়িয়ে দিয়েছে $500 প্রতি টন। এর ফলে বাজারে এখন যে জিনিসের দাম যেটা বিরাজ করছে সেটা আসলে কি কম না বেশি আপনার মতে? ধন্যবাদ। হ্যাঁ জয়দীপ ভাই, পেঁয়াজ রমজান যখনই আসে পেঁয়াজের দরটা একটু বেড়ে যায় এবং রমজান একটু না অনেকবারে, হ্যাঁ এই রমজান মাসেই পেঁয়াজের ব্যবহার তো বেড়ে যায়। তারপরে এটা আমাদের ট্র্যাডিশনাল। পেঁয়াজের সাথে সাথে শসা, পেঁয়াজের সাথে সাথে টমেটো, শাকসবজি অনেক কিছু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমাদের ফুললি হচ্ছে আমরা আমদানি নির্ভর একটি দেশ। হ্যাঁ, আমরা সবকিছুই আমদানির উপর নির্ভরশীল, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, তেল, ডাল, চিনি এগুলো। তা বাজারে কিন্তু আপনার অন্যান্য জিনিসগুলো স্থিতিশীল অবস্থায় আছে। যেহেতু ভারত থেকে আমাদের পেঁয়াজটা আমদানি করতে হয়, আর এই ব্যাপারে সবচেয়ে ভালো, আমার চেয়ে ভালো বলতে পারবেন বাবুল ভাই। এটার আমদানি কারক, আমদানি করেন এবং বাজারজাত করেন। তো আমি এটা বলবো, যেটা আমি ভাবি, যেটা আমার চিন্তা, সেটা হচ্ছে এই যে রমজান মাসকে উপলক্ষ করে আমাদের ভাজা পোড়া এত বেশি বেড়ে যায়, যার ফলে আমাদের কনজাম্পশনটাও বেড়ে যায়। কনজাম্পশনের পাশাপাশি আমাদের পেঁয়াজের দরটাও বেড়ে যায়। কিন্তু কনজাম্পশন যেমন বাড়ে সেই হিসাবে আপনাদের কিন্তু মজুদও বাড়ে। আসলে আপনারা জানেন যে এই সময়টা কনজাম্পশন বাড়বে এবং আপনারা বাড়তি জিনিস রেখে দেন, তারপরেও কেন দাম বাড়ে? এখন ভারতের যে অবস্থা, ভারতে এবার কৃষি ফলন হয়নি, না হওয়ার ফলে তারা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য তারা অনুৎসাহিত করছে। অবশ্যই পেঁয়াজের ক্ষেত্রে এবারে $300 থেকে $500 নিয়ে, $150 থেকে $500 নিয়ে গেছে। এর একটা কুপ্রভাব তো আমাদের দেশে পড়বে, আমাদেরকে অন্য সোর্স খুঁজতে হবে। আচ্ছা, ধন্যবাদ জনাব কাদের। আমি ফিরে আসবো আপনার কাছে। খন্দকার বাবুল, আপনাকে জানতে চাই যে আপনারা আমদানি করে থাকেন আমদানি, এবারে যে আমদানি করা হলো এবং রমজানের বেশ আগে থেকে নিশ্চয়ই আপনি আমদানি করেন, কিন্তু এই যে ঘোষণা এসছে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে 3 তারিখে মাত্র, এর ফলে কি আগের আমদানি করা পণ্যের ক্ষেত্রে কি এটা কার্যকর হয়েছে এই দাম, নাকি আগের মতোই ছিল? না, আগেরটা আগের মতোই ছিল। তাহলে দেখেন, আমাদের এখানে ভারত থেকে পেঁয়াজ বেনাপোল আসতে সময় লাগে 2 দিন। কলকাতা থেকে যদি আমদানি করেন তাহলে মাত্র সময় লাগে 8 ঘন্টা। আচ্ছা, হ্যাঁ, এটাকে ইন্ডিয়ার সাথে 2 দিন পর পরই আপনার রেটের ডিফারেন্সটা খুব একটা ঠিক আছে হতে পারে। হ্যাঁ, আর আমাদের তো রমজানের আগে এবার 25-26 টাকা করে ছিল, কিন্তু দেখেন ভারত $150 থেকে 300 থেকে $500। এটা যদি 7 দিনের ব্যবধানে হয়, হ্যাঁ, তাহলে অনেক কিন্তু দাম বাড়া উচিত ছিল। ওই তুলনা কিন্তু কম। কেন কম আমি আপনার বলি, ভারতীয় পেঁয়াজ যদি এবার যা ঢুকতেছে তার চেয়ে অনেক কিন্তু ফলন আমাদের দেশে বেশি। আমাদের দেশে পেঁয়াজের মোটামুটি ভাবে আমরা গতবার 6 লক্ষ টন আমাদের শর্টেজ ছিল, একটা আনুমানিক। এবার 3 লক্ষ টন শর্টেজ। ভারত থেকে কিন্তু অলরেডি 1.5 লাখ টন মেট্রিক টন পেঁয়াজ ঢুকে গেছে বাংলাদেশে। আমাদের কৃষকের কাছে এত পরিমাণে পেঁয়াজের মজুদ আছে যে আমাদের সামনে কিন্তু সময়টা ভালো যাবে। যদিও রোজার প্রথম দিকে সবসময় 4, 5, 6, 7 দিন, এই যে আজকে গতকালকে যা পেঁয়াজ ছিল আজকে 2 টাকা কম পাইকারি বাজারে। একটা জিনিস সবসময় দেখা যায় যে যখন সাধারণত পাইকারি যারা বিক্রেতারা আছেন তারা বলেন যে আমাদের দিক থেকে বাড়ানো হয় না, এটা আসলে খুচরা পর্যায়ে পড়ে।
এই যে এটা দীর্ঘদিনের একটা আলোচনা শুনে আসছে, আপনি একজন পাইকারি আমদানিকারক, আপনার মতে কি আসলে? আমরা দেখেন, আমরা আমদানি করে যে সমস্ত পাইকারি দোকানগুলির মধ্যে আমরা পেঁয়াজগুলি বিক্রি করি তাদের কিন্তু আমাদের সরাসরি নির্দেশ দেওয়া আছে, এফবিসিতে বলা আছে, সরকার থেকে বলা আছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা আছে, কঠিনভাবে বলা আছে যে প্রতিজন পাকা স্লিপ দিয়ে পাকা মেমোটা দিয়ে দিবেন। আমরা কিন্তু প্রত্যেককে পাকা মেমোটা দিয়ে দিই। এখন আমরা বিক্রি করতেছি আজকে দেশি পেঁয়াজ 30 থেকে 32 টাকায়। আচ্ছা, আপনি আজকের খবরটা নেন, আমার মনে হয় 45 টাকার নিচে আপনি খুচরায় পাবেন না। এটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের নাই। জনাব কাদের, আপনার কি মনে হয়, আপনি বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব, আপনার কি মনে হয় যে এই দায়িত্ব কি কে নেবে? এটা একটা সরকার, অবশ্যই সরকার। কিন্তু সরকারের একই সাথে যারা যেসব প্রতিষ্ঠান দাম বাড়াচ্ছে, আমরা যদি খুচরা পর্যায়ে বলি, রিটেল পর্যায়ে বলি, তাদেরকে দেখা নিশ্চয়ই উভয়ের, একদিকে যেমন সরকারের দায়িত্ব, আরেকদিকে আমি যে ব্যবসায়ী, আমি যে খুচরা ব্যবসা করছি, আমারও দায়িত্ব। এটা তো পবিত্র রমজান মাস, এই মাসটা কিন্তু খুব সেনসিটিভ মাস, ধর্মীয় ভাবে সহানুভূতির মাস, সহমর্মিত মাস। সেটা আমরা কখনো দেখি না, আমরা বাজারে গেলে দেখি না। সেই জায়গা থেকে কিন্তু আমরা সবাই মনে অনেক দূরে চলে এসেছি। আমাদের যেটা অবক্ষয় সর্বক্ষেত্রে, সে অবক্ষয়ের জায়গাটা মনে হয় আমাদেরকে পূরণ করতে হবে আমাদের চরিত্রের পরিবর্তনের মধ্য দিয়ে। যে মাসে আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আবু হানিফা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ এক সাহাবী ছিলেন, উনি কাপড়ের ব্যবসা করতেন। তো ওনার কাপড়, উনি একসময় দোকানে ছিলেন না, ওনার কর্মচারী সে কাপড় বিক্রি করে ফেলছে, কাপড়ে ক্ষত ছিল, মানে কাপড়টা খারাপ ছিল। যখন উনি ঘরে এসে জানতে পারলেন, দোকানে এসে যে কাপড়টা বিক্রি হয়ে গেছে, কাস্টমারকে দিচ্ছে, তখন উনি বললেন যে এই কাপড়টা তুমি দিলে, কাপড়ের মধ্যে ক্ষত ছিল। সেই বছর উনি যত ব্যবসা করলেন, ওই কাপড়ের যত আয় হলেন, সমস্ত টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ঠিক আছে, আমাদের সে অবস্থা এখন এই ধর্মের কথা থেকে শুনবে না, এবং আমরা শুনছেন না, আমাদের শোনাতে হবে, ধর্মের কথা শুনবে না, বাট আমাদেরকে এটুকু বলতে হবে। না, অবশ্যই আমরা বলবেন। জাহিদ ভাই, একটু আমাকে বলতে দিন, আমি আমার জায়গা থেকে, আমি একজন ব্যবসায়ী নেতা হিসেবে এ কথাই আমি বলবো, যিনি পাইকারি, যিনি আমদানিকারক, যিনি খুচরা, তাকে বলবো এই মাসটা যেন ব্যবসা। আমি এক মিনিট আপনার কাছে ফিরে আসছি। জনাব বাবুল, আপনি বলছেন দেশি পেঁয়াজের দাম পাইকারি বাজারে কত করে বলছেন আজকে? এখন 30 থেকে 32 টাকা। বেস্ট কোয়ালিটির মাল। খুচরা বাজারে কত জনাব কাদের আজকে? খুচরা বাজারে 40 থেকে 45। 45 টাকা কম হবে না মনে হয়। কেন এই পার্থক্য? এটা বিভিন্ন হাত ঘুরে যায়, হাতটা ঘুরে যায়, একটা হাতের। বাবুল ভাই ডিরেক্টলি আমাকে দিচ্ছে না, বাবুল ভাইয়ের কাছ থেকে নিচ্ছে একজন, এখানে একটা মধ্যস্বত্বভোগী যে এই বেনিফিটটা, তাহলে আমাদের এই মধ্যস্বত্বী ভোগটা যদি সরকারের মনিটরিং এর মাধ্যমে ভাঙতে পারে, তাহলে নিশ্চয়ই পাবলিক লাভবান হবে। জনাব বাবুল, আপনি তো দীর্ঘদিন ধরে এই রপ্তানি আমদানির সাথে জড়িত আছেন, এই ক্ষেত্রে আসলে আপনার কি অভিজ্ঞতা বলে যে কি প্রক্রিয়া নিলে, যে বলছেন যে লম্বা একটা দীর্ঘমেয়াদ মধ্যস্বত্বভোগীদের লম্বা হাত রয়েছে, যেটা জনাব কাদের বলছিলেন, এইখানে আসলে এই যে বহু হাত ঘুরে যাচ্ছে খুচরা বাজারে, এখানে এই বহু হাতকে কমানো যায় কিভাবে? কোনো বহু হাত না, এটা অনেক সময় নির্ভর করে কি, দেখেন যে গত পরশুদিন যে শ্যামবাজার থেকে যে পেঁয়াজটা কিনে নিছে 34 টাকায়, রাইট, আজকে কিন্তু 32 টাকা। সে কিন্তু মনে করেন হয়তো 5 বস্তা কিংবা 7 বস্তা পেঁয়াজ একসাথে নিছে, বৃষ্টির দিনে এমনি একটু বেশি নেয়, উনি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজটা বিক্রি করে উঠতে পারেন। এদিকে পেঁয়াজের বাজার কিন্তু 2 টাকা কমে গেছে পাইকারি বাজারে। আচ্ছা, আমরা কিন্তু পাকা মেমোর কথা বলে দিছি, এবং পাকা মেমো আমাদের শ্যামবাজার থেকে, শ্যামবাজার বাজারটা সম্পূর্ণভাবে আমরা দেখাশোনা করি। আচ্ছা, হ্যাঁ, এখানে এমন একটা ঘর নাই যেখানে সাইনবোর্ড নাই, যেখানে লেখা যে পেঁয়াজের দাম আজকে এত, কালকে এত, অমুক। প্রত্যেক দিনের এটা লিস্ট আছে। এখন 2 টাকা কমে গেলে যারা খুচরা বিক্রি করে তারা পড়ে যায় সমস্যায়। আমরা তারা কিন্তু সহজে আমরা যে গ্যাপটা কিন্তু 2 টাকা দেখছি না, আমরা প্রায় 10 টাকার মতো দেখছি, 5 থেকে 10 টাকা, 10 টাকা দেখছি। দেখেন 6 টাকার গ্যাপ হলে এটা সমস্যা না, কারণ পেঁয়াজ এক দোকান থেকে আরেক দোকানে নিলে 20% এভারেজ কিন্তু নষ্ট হয়, ট্রান্সপোর্টেশন কমে যায়, বুঝছেন? তারপরে ট্রান্সপোর্ট ভাড়া অনেক বেশি, কেজিতে 5-6 টাকা এটা প্রফিট করবে, কিন্তু 15 টাকা হলে এটা কিন্তু সমস্যাটা আমাদের হয়ে যায়, আর তখন কিন্তু আমাদের উপর ব্লেমটা এসে পড়ে। আচ্ছা জনাব বাবুল, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবো, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে
আজ আমরা আলোচনা করছি পেঁয়াজের মূল্য নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের এবং ঢাকা মহানগর কৃষি পণ্য আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বাবুল। জনাব বাবুল এবং জনাব কাদের, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাদের, আমরা বিরতিতে আবার কথা বলছিলাম, তখন আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে মধ্যস্বত্বভোগীরা আছে তাদের হাতটা লম্বা আপনি বলছিলেন। সেটা একটা ধাপ অনেকগুলো, মানে অনেক পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতে অনেকগুলো ধাপ আসে আপনি বলছেন। এই ধাপটা আসলে কমানোর আসলে কোনো ভালো উপায় আছে কিনা? এটা একটাই মাত্র উপায়, যদি দোকানদার যিনি পেঁয়াজের ব্যবসা করেন, কাঁচামালের ব্যবসা করেন, তিনি সরাসরি যদি আমদানিকারক থেকে পণ্যটা ক্রয় করেন। এটা সম্ভব হবে না, সব ক্ষেত্রে হয়তো সম্ভব নয়। হ্যাঁ, যদি সম্ভব না, তাহলে মধ্যস্বত্বভোগী তো সে তো তার সেই মুনাফাটা নুটবেই। না, মধ্যস্বত্বভোগী থাকা তো অন্যায় কিছু না, সেও ব্যবসায়ী আপনি বলছেন। সেখানে একটা যৌক্তিক দাম নির্ধারণ করা থাকতে হবে, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার, যার ফলে এইভাবে মানে একেবারেই মনিটরিং এর বাইরে যেতে না পারে। আমি সেটাই বলতে চাচ্ছি। এটা করতে হলে বাজার মনিটরিং দরকার, কার্যকরী বাজার মনিটরিং দরকার, যেটা বিভিন্ন সময় আমরা জানি কারা আমদানি করে খুচরা যারা ব্যবসা, তারাও আমরা জানি। মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, এইখানে যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, হ্যাঁ এই লোকগুলো ওইখান থেকে এইখানে নিয়ে যাবে, তাহলে কিন্তু তাদেরকে মনিটরিং করা সহজ। এখন যে তারা কাগজ কলমে উপস্থিত না, আপনি কাকে ধরবেন? সেইখানেই আসলে আমাদের কি করা আছে সেটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার মনিটরিং ব্যবস্থা। রাইট। গভর্নমেন্ট যদি মনিটরিং, তোফায়েল ভাই একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ, হ্যাঁ, এবং অভিজ্ঞ, মানে ওনার তো কোনো বিশেষণ দিয়ে ওনাকে বিশেষিত করা যাবে না, যায় না। উনি ওনার বাণিজ্য মন্ত্রণালয়টাকে উনি কত সুন্দরভাবে সাজাবেন, এই দায়িত্বটা কিন্তু তার। আজকে রোজা এসছে, এই রোজা কোন কোন জিনিসে আমার শর্টফল পড়বে এটা নিশ্চয়ই ওনার জানা আছে, সেই প্রিপারেশন উনি নিয়েছেন। ওই নেওয়ার পরে এখন সেগুলি ডিস্ট্রিবিউশন করার দায়িত্বটা কিন্তু তার, এবং তদারকি করার দায়িত্বটা তার। প্রতি বছরই হয়, কিন্তু আমরা আনফরচুনেটলি দেখি সবসময় যে বাজারে কখনো, খুচরা বাজারে কখনো দাম আসলে কমে না, প্রতি রজনী দাম বাড়ে। এটাই আসলে আমরা জানার চেষ্টা করছিলাম। কনজাম্পশন বাড়ে আপনারা বলছেন, কিন্তু কনজাম্পশন বাড়ার সাথে সাথে এক ধরনের স্টকও তো আসলে বাড়ানো হয়। আপনি যেহেতু আমদানি করেন জনাব খন্দকার বাবুল, আপনি তো জানেন যে একটা হিসাব থাকে এই বছরের ডিমান্ড কত, সেই অনুযায়ী আপনারা করে থাকেন, এবং পাশাপাশি সরকারের টিসিবিও করে থাকে। এই দুইটা সোর্স থাকার পরেও কিন্তু আমরা প্রায় শুনি যে জিনিসের দাম বাড়ছে, এবং শুনছি না, দেখছি আমরা। এটা আসলে সমাধান কি হতে পারে তাহলে? দেখেন, আমি $150 পেঁয়াজ আমদানি করে যে দরে বিক্রি করব, ঠিক 7 দিন পরে যদি আমরা ভারত থেকে পেঁয়াজটা আমদানি করি, সেটা যদি $500 আমদানি করতে হয়, তাহলে আমরা কত বিক্রি করব? আমরা সেই ডলার মূল্যে দেখেন 5.40 টাকা। আজকে ইন্ডিয়ান পেঁয়াজ বেশি আমদানি হয়ে গেছে, দেশি পেঁয়াজের প্রচন্ড চাপ বাজারে। আপনি ইন্ডিয়ান পেঁয়াজের আজকে 5.40 টাকায় নাই তো, আজকে বাজারে এসে পড়ছে 35 টাকায়। আপনি কিন্তু আমদানিকারকের কিন্তু 5 টাকা করে লস হচ্ছে, এবং 2 টাকা করে কমছে, আমি আজকে বললাম। কিন্তু এইটা কিন্তু যারা মফস্বলে, তারা হয়তো জানেই না যে পাইকারি বাজারে 2 টাকা করে আজকে পেঁয়াজের দাম কমছে, এবং কালকে আরো 2 টাকা কমবে, আমি আশাবাদী এটা। আর আমাদের দেশে যেহেতু গত বছর ছিল 6 লক্ষ মেট্রিক টন, আমরা আনুমানিক জানি যে 6 লক্ষ মেট্রিক টন শর্টেজ ছিল, এবার 3 লক্ষ মেট্রিক 3 লক্ষ টন আপনি বলেছেন। ঠিক আছে, এবার কিন্তু ভারতে আবার একটা সমস্যা আছে, তাদের উৎপাদন কিন্তু অনেক কম। তাহলে আমাদের বিকল্প দেশ কোনটায় যেতে হবে? বার্মায়, সবচেয়ে কাছে মায়ানমারে যদি আমরা স্মুথলি এলসির খালি ব্যবস্থাটা হয়, প্রচুর পেঁয়াজ আছে মায়ানমারে। এবার আমি যোগাযোগ করছি, আমি ছিলামও নভেম্বর ডিসেম্বর ওখানে প্রচন্ড পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে। ওখান থেকে কিন্তু আমরা যদি একটু বিকল্প দেশ হিসেবে আরেকটা দেশের সাথে নিতে পারি, যেহেতু আমাদের পেঁয়াজ লাগবেই, তবে ইনশাল্লাহ আগামী মতিয়াপা যেহেতু আছে কৃষি মন্ত্রণালয়, আর 2 বছর পর পেঁয়াজ হয়তো আমরা রপ্তানি করবো, আমি আশাবাদী। আচ্ছা, আপনি যদি এইবারই দেখেন মাত্র 6% পেঁয়াজ শর্ট, 6% পেঁয়াজ, আমি কিন্তু এটা বলতে পারি না যে আপনি 6% কম খান। আপনি যদি 10%, যে জায়গায় 10টা পেঁয়াজ লাগে, একটা পেঁয়াজ বাদ দিয়ে দেন না, আমার যেতে হবে না ইম্পোর্টে এবার পেঁয়াজ। ধন্যবাদ। আমি আপনাদের ফেরার পর জনাব কাদের, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশের যেসব কৃষি পণ্য, এবং যেগুলোতে মূলত যেগুলোকে বলা হয় পেরিশেবল আইটেম, সেগুলো বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে যে পরিবহনের যে একটা বিশাল ঝক্কি, সেটা পার হয়ে আস্তে আস্তে আমাদের আসলে বলা হয় যে কৃষি পণ্যের দাম আসলে বেড়ে যায়। যেটা যশোরে যে সবজি বিক্রি হচ্ছে 10 টাকায়, সেটা ঢাকায় আস্তে আস্তে হয়ে যায় 50 টাকাও হয়, এমনও নজিরও আছে আমাদের। এক্ষেত্রে আমাদের পুরো এই সাপ্লাই চেনে, যে কৃষি পণ্যের সাপ্লাই চেনে আসলে কি আধুনিকায়ন আনা উচিত বলে আপনারা মনে করছেন? এই জায়গাটাতে গভর্নমেন্টকে খুব দ্রুত এই সাপ্লাই চেনটাকে ফার্স্ট সার্ভিস দিতে হবে।
এটাকে যত সহজীকরণ করা যাবে তত এটা জনসাধারণের জন্য, ক্রেতা সাধারণের জন্য সেটা কি হয় সম্ভব? মঙ্গলজনক হবে। সেটা হচ্ছে যেমন সে ধরেন এখন যানজট, একটা গাড়ি পড়ে হলো যানজটে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় পেঁয়াজ হতে পারে, সেটা আদা হতে পারে, রসুন, যে কোনো আইটেম হতে পারে, সেটা ক্ষয় হতে পারে, পচন ধরতে পারে। এই গাড়িগুলোকে এই হাইওয়েতে ওইভাবে নির্দেশ দেওয়া থাকবে যে প্যারিশেবল আইটেম যেগুলো থাকবে সেগুলো তোমরা ফার্স্ট সার্ভিস দিয়ে তার গন্তব্যস্থলে সম্ভব না, পুরো রাস্তায় তো জ্যাম, পুরো রাস্তায় তাকে সে ট্র্যাক করে দিতে হবে। আপনি ওই চিন্তা করলে তো হবে না। আপনি দেখেন কিছুদিন আমি 15 বছর আগে চায়না গিয়েছিলাম, তখন চায়নাতে দেখলাম লক্ষ লক্ষ বাইসাইকেল রাইড করতেছে। আর এবারও চায়না গেলাম এই প্রধানমন্ত্রী সফরে, চায়নাতে গিয়ে বাইসাইকেল এনে মনে হয় এটা জাদুঘরে চলে গেছে বেজিং, চোখেই পড়ে না। তারা সেইভাবে লেনটাকে তৈরি করছে, এই লেনে ট্রাক চলবে, এটা বাস চলবে, এটাই চলবে। তা আমার পণ্যর বাজারকে সুবিধামুক্ত করার জন্য বা আমার বাজারকে সহজীকরণ করার জন্য আমার যে এইগুলো আছে ব্যাকআপগুলো, সেই ব্যাকআপগুলোকে নিশ্চয়ই গভর্নমেন্ট পারবে না কেন? আচ্ছা, আমি তো আশাবাদী। আপনি ধন্যবাদ। আমি আশাবাদী। জনাব বাবুল, আপনি বলছিলেন যে আমাদের আপনারা যখন ইম্পোর্ট করে নিয়ে আসেন বাইরে থেকে, তখন আমদানি করার ক্ষেত্রে বিকল্প দেশ খোঁজা উচিত। আপনি পেঁয়াজের কথা বলছেন, বারবার উদাহরণ দিচ্ছেন। আমাদের এই যে বিকল্পের কথা বলছি, পেঁয়াজ বা অন্য যেসব পণ্য আপনারা আমদানি করে থাকেন, মূলত তো আমরা আসলে ভারতের উপর নির্ভরশীল। এর বাইরে আর কোথায় কোথায় আছে আসলে দেখা উচিত আমাদের? বাইরে আপনি প্রথম বার্মা, মিয়ানমার, পাকিস্তান এবং চায়না থেকেও কিন্তু গত বছর আমরা পেঁয়াজ আমদানি করি। নেপাল ভুটান হয় না? না, নেপাল ভুটানের থেকে পেঁয়াজ আমদানি বলুন, হয় না, এটা ফল আসে। হ্যাঁ। তবে আমাদের বিকল্প একটা স্থায়ী দেশ মায়ানমার, কিন্তু সেখানে আমরা এলসি দিয়ে কিন্তু মাল আনতে পারতেছি না। সেখানে টিটির মাধ্যমে টাকা পাঠাইতে হয় এবং সেখানে বিরাট সমস্যা এইভাবে টাকা পাঠাবে। তো এই বিষয়ে আপনারা কি আমরা গভর্নমেন্টকে সরকারের সাথে কথা বলেছেন? কয়েকবারই বলছি এবং সরকার যত দ্রুত এটা সমাধান করবে তত এই দেশের জন্য মঙ্গল হবে এবং কৃষি পণ্য আর শর্টেজ হওয়ার কোনো চান্সই থাকবে না। কারণ একমাত্র পেঁয়াজটাই এখন, পেঁয়াজ আর আদা, প্রচন্ড আদা হয় আপনি আমাদের আরো কিছু আছে, যেমন আমরা ডালের কথা বলি। ডাল কিন্তু শুনেন, এই যে আপনারা ডালের যে ব্যাপারটা আমি দেখছি, ডালটা কিন্তু এখন বাংলাদেশে না ঢুকে চায়না ঢুকতেছে সবচেয়ে বেশি। চায়না কিন্তু ওদের ইজি প্রসেস, বাংলাদেশের রাস্তাটা কিন্তু অত সহজ না। আপনি টাকা 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা, 2 কোটি টাকা আগে দিয়ে দিবেন, তারপরে সে আপনাকে ডাল দিবে। কিন্তু চায়না কিন্তু ওদের সাথে বর্ডার আছে, আমাদেরও বর্ডার আছে, কিন্তু আমরা সহজভাবে করে নিতে পারতেছি না, ওরা করে নিয়েছে। আচ্ছা, জিওলজিক্যাল জনাব কাদের, একটা বিষয় যেটা হয় যে আমরা বাজার মনিটরিংয়ের কথা বলছিলাম আমাদের আলোচনার প্রথম দিকে, আমি একটু ওই জায়গাটা ফিরে আসতে চাই আপনার কাছে, যে আমরা আপনারা যারা সমিতি আছেন তাদের মাধ্যমে কি যে আপনি বলছিলেন যে সচেতনতার কথা বলছিলেন, আপনারা সচেতনতা এবং সরকারের পাশাপাশি সরকার তো অবশ্যই মনিটরিং করবে, সরকারি মনিটরিংয়ে সাহায্য করার মতো আপনারা যদি তাদের দোকানিদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে সঠিক পদ্ধতি কি হওয়া উচিত এবং আপনারা এবং সরকারের মধ্যে কোন ধরনের যোগাযোগ থাকা উচিত, আসলে কি ধরনের সহযোগিতা থাকা উচিত? এই ব্যাপারে যখনই রমজান মাস না, আমি শুধু রমজান মাসকে নিয়ে কথা না, সারা বছরের জন্য বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে ব্যবসায়ী সমিতির সাথেগুলো বসে কোথায় কোথায় কোন লিকেজগুলো আছে সেই লিকেজগুলোকে ফুলফিল করা। সেটা যদি হয় তাহলে সেখানে বাজার সরবরাহ বলেন, বাজার নীতি বলেন, সবকিছু খুব সহজ এবং সহজীকরণ হবে বলে আমি মনে করি। জনাব মাসুদ কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব খন্দকার বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।